গাজায় ইসরায়েলি হামলায় নিহত 40। উপত্যকায় খাদ্য সংকটে লাখ লাখ ফিলিস্তিনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের। এবার ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ায় যুক্তরাষ্ট্রে তুর্কি শিক্ষার্থী আটক। প্রতিবাদে বিক্ষোভ, ট্রাম্পের পদক্ষেপকে ফ্যাসিবাদী আচরণ আখ্যা। হাউথিদের ওপর হামলার পরিকল্পনা ফাঁসের ঘটনায় মার্কিন রাজনীতিতে তোলপাড়। ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছেন সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গ। রোহিঙ্গা শরণার্থীদের জন্য বড় অঙ্কের সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বরাদ্দ $7.30 কোটি ব্যয় হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে। এবং বাংলাদেশি পর্যটক শূন্যতায় কলকাতার নিউ মার্কেটে ঈদ কেনাকাটায় ধস। চড়া সুদে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিনিয়োগের টাকা তোলা নিয়েই শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েলের অবিরাম হামলার মুখে ভয়াবহ মানবিক সংকটে গাজা। খাদ্য সংকটে রয়েছেন লাখ লাখ মানুষ। মাত্র 2 সপ্তাহের জন্য খাদ্য মজুত রয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। তবুও থামছে না নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার নতুন করে গাজায় ইসরায়েলি হামলায় মারা গেছেন অন্তত 40 জন। সারা মুসলিম বিশ্ব যখন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, তখন গুলি বোমায় মরছে গাজার মানুষ। উপত্যকাটির একের পর এক এলাকায় অবিরাম চলছে ইসরায়েলি আগ্রাসন। কেন্দ্রীয় গাজার এক ব্যস্ত বাজারে হামলায় নিহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। হতাহতের সংখ্যা বেড়েই চলছে। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানুয়া। বৃহস্পতিবার ভোরে গাজার উত্তরাঞ্চলের তাঁবুতে অবস্থান করার সময় তাকে লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। আল আকসা টেলিভিশন ও শেহাব নিউজ এজেন্সি এই হামলার খবর নিশ্চিত করেছে। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ভোট বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে বার্নি স্যান্ডার্স। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া বিবৃতিতে এই মার্কিন সিনেটর জানান, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে 2টি প্রস্তাব উত্থাপন করবেন তিনি। আরও বলেন, নেতানিয়াহু স্পষ্টভাবে আন্তর্জাতিক ও মার্কিন আইন লঙ্ঘন করেছেন, আর এই নৃশংসতায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করতে হবে। গাজায় ভয়াবহ মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA এর প্রধান। তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এত দীর্ঘ সময় গাজা কখনো খাদ্য ও চিকিৎসা সহায়তা ছাড়া কাটায়নি। বর্তমানে গাজায় লাখ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটের মধ্যে রয়েছে। মাত্র 2 সপ্তাহের জন্য খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে দুর্ভিক্ষের আশঙ্কা করছে সংস্থাটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ায় যুক্তরাষ্ট্রে এক তুর্কি শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে ম্যাসাচুসেটসের সামারভিলে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। ট্রাম্প প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে ফ্যাসিবাদী আচরণ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীরা। স্থানীয় সময় মঙ্গলবার বন্ধুদের সঙ্গে ইফতার করার জন্য যাচ্ছিলেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের টাফটস বিশ্ববিদ্যালয়ের তুর্কি ডক্টরেট শিক্ষার্থী রুমেসা উজতুর্ক। ঠিক সে সময় মুখোশ পরা কয়েকজন ঘিরে ধরে তাকে। এক পর্যায়ে হ্যান্ডকাফ পরিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ওই নারী শিক্ষার্থীকে। জানা গেছে, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার কারণেই আটক করা হয়েছে রুমেসা উজতুর্ককে। রুমেসার বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থনের অভিযোগ আনা হয়। এরই মধ্যে তার ভিসা বাতিল করে দিয়েছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। রুমেসাকে আটকের প্রতিবাদে স্থানীয় সময় বুধবার সমারভিলের রাজপথে নেমে আসেন শতাধিক বিক্ষোভকারী। রুমেসাকে আটকের ঘটনা পুরোপুরি ফ্যাসিবাদী আচরণ উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। এমন পদক্ষেপ সরাসরি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও মনে করেন অনেকে। এটা উদ্বেগের বিষয়। প্রতিদিনই ট্রাম্প কোনো না কোনো আদেশে সই করছেন। বিষয়টি দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে।
আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। বোমাবর্ষণ বন্ধ হোক। আমি এখানে এসেছি কারণ সরকার একজন নারীকে আটক করেছে। এটা অত্যন্ত অন্যায্য একটি কাজ। রুমেসাকে আটক ও তার ভিসা বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারাও। এরই মধ্যে রুমেসাকে আটকের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেছেন তার আইনজীবী মাশা খান বাবাই। জানা যায়, গত বছর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছেদ ও ফিলিস্তিনের গণহত্যার স্বীকৃতির দাবি জানিয়েছিলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে এ নিয়ে কর্তৃপক্ষ যে সাড়া দেয় তার তীব্র সমালোচনা করা হয় শিক্ষার্থীদের প্রকাশনা টাফটস ডেইলিতে। রুমেসা উজ তুর্ক এই নিবন্ধের সহরচয়িতা ছিলেন। ওই ঘটনার 1 বছর পর আটক হলেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ওপর হামলার বিষয়ে সিগন্যাল চ্যাট ফাঁস হওয়ায় তোলপাড় মার্কিন রাজনীতিতে। ওই ঘটনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে এবছরের সবচেয়ে বড় খবর বাজিমাতের কৃতিত্ব অর্জন করেছেন জেফ্রি গোল্ডবার্গ। কিভাবে ভুলবশত ওই স্পর্শকাতর গ্রুপে যুক্ত হয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয় ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছেন তিনি। ইয়েমেনের হাউথিদের ওপর হামলার তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তোলপাড় মার্কিন রাজনীতি। মার্কিন সাময়িকী আটলান্টিকের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে এবছর সবচেয়ে বড় খবর বাজিমাতের কৃতিত্ব অর্জন করেন। ওই প্রতিবেদনে জেফ্রি গোল্ডবার্গ জানান কিভাবে মার্কিন সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভুল করে তাকে স্পর্শকাতর তথ্যে প্রবেশাধিকার দিয়েছিলেন। এ খবর প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের প্রত্যেক জ্যেষ্ঠ কর্মকর্তার রোষানলে পড়েছেন জেফ্রি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেফ্রি বলেন, এসব কিছু শুরু হয়েছিল মুঠোফোনে একটি বিরল বার্তার চ্যাট গ্রুপে যুক্ত হওয়ার পর। সেই গ্রুপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড সহ মার্কিন মন্ত্রিসভার কর্মকর্তারা ইয়েমেনের সামরিক অভিযানের স্পর্শকাতর বিস্তারিত তথ্য, সময় এবং লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা করছিলেন। পাশাপাশি জেফ্রির সঙ্গে কখনো দেখা হয়নি বলেও দাবি করেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এ দাবি প্রত্যাখ্যান করে জেফ্রি গোল্ডবার্গ বলেন, তাদের দুজনের বেশ কয়েকবার দেখা হয়েছে, যদিও তাদের মধ্যকার সম্পর্কের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন জেফ্রি। এখানেই শেষ নয়, ধনকুবের ইলন মাস্ককে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়ার বিষয়টিকে হাস্যকর বলেছেন তিনি। গত সোমবার আটলান্টিকে প্রকাশিত খবরে ওই গ্রুপ চ্যাটে ভুলবশত প্রবেশাধিকার পাওয়ার বিষয়টি প্রথম সামনে আনেন জেফ্রি। ওই চ্যাটে 14 মার্চ ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে চালানো বোমা হামলার সুনির্দিষ্ট বিবরণ ছিল। তবে ট্রাম্প প্রশাসন জেফ্রিকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন এবং ওই অ্যাপে রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য আদান প্রদানের দাবিকে চ্যালেঞ্জ করেন। আর তার 2 দিন পর সাময়িকীটি ওই গ্রুপে হওয়া সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্যাদি সহ হেগসেথের বেশ কয়েকটি বার্তাও ছিল। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ময়দানে উত্তর কোরিয়ার আরও 3000 সৈন্য যোগ দিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার হয়ে লড়াই করতে এ পর্যন্ত 11,000-এর মতো উত্তর কোরীয় সেনা গেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে প্রায় 4000 সেনা হতাহতের শিকার হয়ে থাকতে পারেন। এদিকে ইউক্রেনে যুদ্ধবিরতির সম্ভাবনা খতিয়ে দেখতে যৌথ সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। 3 বছর পেরিয়েও থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংঘাতের জেরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে। শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই পরিস্থিতিতে রাশিয়ার পাশে আরো জোরালোভাবে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরো 3000-এর মতো সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। এই নিয়ে রাশিয়ায় 11,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে প্রায় 4000 সেনা সদস্য যুদ্ধের ময়দানে নিহত বা আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের সমাপ্তি এবং ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করতে যৌথ সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। প্যারিসের শীর্ষ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুদ্ধবিরতির ভিত্তি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নির্ধারণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই মারা যাবেন আর এরপর সব সংকট সমাধান হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুইজারল্যান্ডের গণমাধ্যম ইউরোভিশন নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি ফোনালাপ করেছেন। এরপর থেকেই সম্ভাবনা তৈরি হয়েছে চলমান রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধের। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় আছেন পুতিন, আর যুক্তরাষ্ট্রের উচিত হবে না তাকে সেই অবস্থা থেকে বের করে আনা। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্রান্স সফরে সুইস গণমাধ্যম ইউরোভিশন নিউজকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন পুতিন আজীবন ক্ষমতায় থাকতে চান। এটা কেবল ইউক্রেনের জন্যই নয়, বরং পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি। তার দাবি রুশ প্রেসিডেন্ট ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জোটকে ভাঙতে চান এবং সরাসরি সংঘাতের দিকে এগোতে চাইছেন। জেলেনস্কি আরো দাবি করেন পুতিন নিজের মৃত্যুকে খুবই ভয় পান, তবে পুতিনের মৃত্যু খুব বেশি দূরে নয় বলেও মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ বিষয়ে তিনি বলেন শিগগিরই রুশ প্রেসিডেন্ট মারা যাবেন, এটা একটা বাস্তবতা এবং এরপর সবকিছু শেষ হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা বন্ধে সম্মত হয়েছে। এর বিনিময়ে রাশিয়ার ওপর কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও মস্কো শর্ত দিয়ে বলেছে তাদের কৃষি ব্যাংকের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে হবে পশ্চিমা দেশগুলোকে, যা এখনই মানতে নারাজ ইইউ। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানিতে সামরিক খাতে নতুন দিগন্ত খুলে দিয়েছে এআই প্রযুক্তি। জার্মান স্টার্টআপ কোম্পানি ARX রোবোটিক্স তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত সামরিক রোবট গোরিয়ন RCS। এরই মধ্যে এই রোবট ইউক্রেন সহ বিভিন্ন দেশে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করছে। নতুন যুগের সামরিক প্রযুক্তিতে স্টার্টআপ কোম্পানিগুলোর ভূমিকা ক্রমশ বাড়ছে। জার্মানির স্টার্টআপ কোম্পানি এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে সামরিক যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। ARX রোবোটিক্স নামক কোম্পানিটি তৈরি করেছে গেরিয়ন RCS নামে AI নির্ভর সামরিক রোবট। এটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং বাধা শনাক্ত করে নিজেই দিক পরিবর্তন করতে সক্ষম। এরই মধ্যে এই রোবটের 30টি ইউনিট ইউক্রেনের সেনাদের সহায়তায় মোতায়েন করা হয়েছে। সেখানে এটি মূলত আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেয়ার পাশাপাশি নানা চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশের সেনাবাহিনীতেও নজরদারির কাজে 15টি রোবট মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ কোম্পানিগুলো প্রতিরক্ষা খাতে উদ্ভাবনের পথ খুলে দিচ্ছে। এই স্টার্টআপগুলো প্রচলিত পথের বাইরে গিয়ে কাজ করছে। তাদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বড় কোম্পানিগুলোর তুলনায় বেশি, যা বড় কোম্পানিগুলোকে বেকায়দায় ফেলতে পারে। ARX রোবোটিক্স কোম্পানি জানায় তাদের AI পরিচালিত সামরিক রোবট দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এই উদ্ভাবনকে তারা সামরিক বাহিনীর ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তির বিকল্প হিসেবে দেখছে। জার্মান পার্লামেন্টও সম্প্রতি সামরিক বাজেট বাড়ানোর অনুমোদন দিয়েছে, যা ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে এমন আরও উন্নয়নের সুযোগ তৈরি করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য $7.30 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ট্রাম্প প্রশাসনের সম্প্রতি বিদেশি সহায়তা কমিয়ে দেয়ায় রোহিঙ্গাদের জন্য সংকট গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে নতুন এই তহবিল অনুমোদনের কারণে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমারের জাতিগত নিধনের মুখে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকছে অন্তত 12 লাখ রোহিঙ্গা। প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালালেও ক্যাম্পগুলোতে খাদ্য, স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা মেটাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা। এই সংকট মোকাবিলায় নতুন করে $7,30,000 সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ সহায়তা দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। আরও জানান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ব্যয় করা হবে এই অর্থ। এতে 1 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা নিশ্চিত করা হবে। বিদেশি সহায়তা কমিয়ে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির মধ্যেই রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল অনুমোদন দিল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য প্রায় $240 কোটি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর বৈদেশিক তহবিল স্থগিত থাকায় রোহিঙ্গা শিবিরে অন্তত 5টি হাসপাতালের সেবা সীমিত হয়ে পড়েছিল। নতুন এই তহবিলের অনুমোদন রোহিঙ্গাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রতি বছর কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন। তবে এবছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ।
স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও উঠবে কিনা তা নিয়ে সংশয়ে দিন কাটছে তাদের। কলকাতার নিউ মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউ মার্কেট, যেখানে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, আর সেখানেই এখন শুনশান নীরবতা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসতে পারেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয় বলেও জানান কেউ কেউ। সাদার স্ট্রিট, নিউ মার্কেট বা বিভিন্ন ধরনের যত আছে সব বাংলাদেশের লোক না আসলে আমাদের অত উন্নতি হচ্ছে না। মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট ও এর আশেপাশের বিভিন্ন রাস্তায় প্রায় 2 থেকে 3 হাজার ছোট বড় দোকান রয়েছে, আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা। এবারও এর ব্যতিক্রম হয়নি, তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকে। বলতে পারবো না কি হবে না হবে, কোনো বোঝা যায় না, অনেক অবস্থা খারাপ। সরকারি পরিসংখ্যান বলছে, গেল বছর ঠিক এই সময়ে গড়ে 8 থেকে 9 হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। ঠিক 1 বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 1 থেকে 150 জনে। বছরের ঠিক এই সময় নিউ মার্কেটের অসংখ্য ব্যবসায়ী ব্যাংক থেকে চওড়া সুদে ঋণ এনে তবে তাদের ব্যবসায় বিনিয়োগ করেন, আর লক্ষ্য থাকে বাংলাদেশি পর্যটক এলে তবেই ব্যবসায় লাভ তারা ঘরে তুলবেন। তবে বাস্তবতা এবছর ভিন্ন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারছেন না বাংলাদেশি পর্যটকরা, আর সে কারণেই এই ব্যবসায় এবার মার খাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। অত্যাধুনিক এই ড্রোন স্থল ও সমুদ্রে শত্রুপক্ষের উপস্থিতির পাশাপাশি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। ড্রোনের পরীক্ষামূলক ব্যবহারের পর্যবেক্ষণ করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। এদিকে পিয়ংইয়ংয়ের সামরিক সরঞ্জাম উন্নীতকরণ নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সামরিক সরঞ্জাম উন্নতিকরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার পর্যবেক্ষণ করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। সংবাদ মাধ্যম KCNA জানায়, গোয়েন্দা ড্রোনের উন্নতর সংস্করণ যাচাই করে দেখেন কিম। ড্রোনগুলো স্থল ও সমুদ্রপথে শত্রুপক্ষের উপস্থিতির পাশাপাশি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এছাড়া নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং হামলা ব্যবস্থার উন্নত প্রযুক্তিও পরিদর্শন করেন তিনি। সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে সাজোয়াজান সদৃশ বস্তুর কাছে গিয়ে বিস্ফোরিত হচ্ছে চালকবিহীন একটি বাহন, যা দেখতে অনেকটা মার্কিন বিমান বাহিনীর US RQ-4 গ্লোবাল হকের মতো। এ বিষয়ে কিম জং উন বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক করে তুলতে চালকবিহীন বাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। এদিকে উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম উন্নতিকরণ নিয়ে উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। পাশাপাশি ড্রোনগুলোর অভ্যন্তরীণ যন্ত্রপাতি ও উপাদানের সঙ্গে রাশিয়ার সংযোগ থাকতে পারে বলে ধারণা করছে সিউল। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হাসপাতাল ঘুরে ক্লারেন্স হাউসে ফিরেছেন ব্রিটেন রাজা তৃতীয় চার্লস। আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা চলবে তার। এ কারণে রাজার দৈনন্দিন কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার জনসম্মুখে উপস্থিতি নির্ভর করবে চিকিৎসকের সিদ্ধান্তের উপর। স্থানীয় সময় বৃহস্পতিবার চিকিৎসা সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হয়। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় তার সেই দিনের কার্যসূচি বাতিল করা হয়। শুক্রবারের দাপ্তরিক কাজগুলো পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন রাজা তৃতীয় চার্লস। শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে সাম্প্রতিক পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চিকিৎসকরা তাকে কিছুদিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকদের পর্যবেক্ষণের পর রাজা তৃতীয় চার্লসকে ক্লারেন্স হাউসে ফিরিয়ে আনা হয়েছে। নতুন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে বাড়িতে থেকে তিনি চিকিৎসা চালিয়ে যাবেন এবং সাময়িকভাবে তার কার্যসূচি পরিবর্তন করা হবে। শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং যথাসম্ভব দফতরের দায়িত্ব পালন করছেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার জনসম্মুখে উপস্থিতির বিষয়টি নির্ভর করবে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ঈদ যত চীনের ব্যবসায়ীদের সাথে ইনভেস্টমেন্ট সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Set up your factories, sell to the whole regions, and sell to the whole world. So we could be the production hub of this entire region. So you locate your industry, sell it to Bangladesh, sell it to other countries around us, and to the world. So this will be the most important aspect of it. And there is no shortage of young people, both men and women, very oriented to the new world, new way of thinking, new way of doing things, very quick to adapt, very quick to learn. If you are making assembly plants, if you are making any technologically oriented businesses, I think it would be good to consider Bangladesh. And last point I wanted to make is a huge transformation in Bangladesh just about 8 months back. Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. It's a mission. While you do your business, you accomplish things right in front of your eyes. A new generation of young people emerging. And because of you, because you located your industry, you located your business in the place where young people are just about to hit the city, be the leaders of the world, show what young people can accomplish and inspire the whole world. So that's what Bangladesh is, a country which can lead the way to their young people, both boys and girls. Great to be. So please be part of it. That's our invitation. Thank you very much. Thank you, sir. বেইজিংয়ে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মিশরের হুরঘাদা উপকূলের কাছে লোহিত সাগরে একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবির ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 9 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 4 জন গুরুতর অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত 29 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সিন্দাবাদ নামের সাবমেরিনটিতে 44 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে, যারা বিভিন্ন দেশের নাগরিক। সাবমেরিনটি হুরঘাদা এলাকায় বহু বছর ধরে পর্যটকদের জন্য 82 ফুট গভীরে প্রবাল প্রাচীর দেখতে যাওয়ার সুযোগ প্রদান করে আসছিল। এর আগেও লোহিত সাগরে পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাইওয়ানের বসন্তের বাতাসে ছড়িয়ে পড়েছে চেরি ফুলের মিষ্টি সুবাস। আর এই রঙিন ঋতুর সৌন্দর্য উপভোগ করতে শতাধিক যাত্রী চড়েছেন 1 শতাব্দী প্রাচীন স্টিম ট্রেনে। টাইফুন ও ভূমিকম্পের কারণে ট্রেনটি এতদিন বন্ধ থাকলেও গেল বছর পুনরায় এটি চালু হয়। বিখ্যাত আলিশান পর্বতে 6 ঘন্টার দীর্ঘ সফর, চারপাশে হালকা গোলাপি চেরি ফুলের স্নিগ্ধ শোভা, এমন দৃশ্যের সাক্ষী হতে বিশেষ এই ট্রেন যাত্রা। সৌন্দর্য উপভোগ করতে শতাধিক যাত্রী চড়েছেন শতাব্দী প্রাচীন স্টিম ট্রেনে। মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্যের সাক্ষী হতে স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ঘুরতে এসেছেন অনেকে।
সরু রাস্তার এই ঐতিহ্যবাহী রেলপথ প্রথমে কাঠ পরিবহনের জন্য তৈরি হলেও এখন এটি তাইওয়ানের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। টাইফুন ও ভূমিকম্পে ক্ষতি হওয়ায় দীর্ঘদিন পরে এটি গেল বছর পুনরায় চালু হয়। এবারের ফুল উৎসব উপলক্ষে বিশেষ এই ট্রেনটি 3 বার যাত্রা করবে বলে জানায় ট্রেন কর্তৃপক্ষ। ট্রেনের ইঞ্জিনটি তৈরি হয়েছিল 1915 সালে এবং 1916 সালে এটি প্রথমবারের মতো ট্রাকে নামে। এটি এক নস্টালজিক অনুভূতি দেয়। এটি অতীতকে অনুভব করার বিষয়, যখন মানুষ সাইপ্রেস কাঠের প্রতি মুগ্ধ ছিল। অতীতে বিদেশিরা সাইপ্রেস গাছ কাটতে তাইওয়ানে এসেছিল এবং তাদের কারণে তাইওয়ানে এমন কাঠের ক্যারেজ রয়েছে যা আমাদের সেই সময়ের অভিজ্ঞতা নিতে সাহায্য করে। এবার এটি একটি চেরি ব্লসম থিমযুক্ত ট্রেন। যদি সুযোগ মেলে আমরা আবারও সাইপ্রেস কাঠের ক্যারেজে ভ্রমণ করতে পারবো। এটা সত্যিই অসাধারণ। চেরি ফুলগুলো দেখতে অপূর্ব, বিশেষ করে যখন ট্রেন পাহাড়ি পথে বাঁক নেয় আর জানালা দিয়ে বরফে ঢাকা ইউশান পর্বত দেখা যায়, তখন সেই দৃশ্য এক কথায় অতুলনীয়। চেরি ফুলের ছোঁয়ায় রেলগাড়ির এই সফর যেন ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন। শতাব্দী প্রাচীন ট্রেনের ইঞ্জিনের শিশির সঙ্গে মিলেমিশে আছে বসন্তের বাতাস আর যাত্রীদের আনন্দধ্বনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 40, উপত্যকায় খাদ্য সংকটে লাখ লাখ ফিলিস্তিনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের। এবার ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ায় যুক্তরাষ্ট্রে তুর্কি শিক্ষার্থী আটক, প্রতিবাদে বিক্ষোভ। ট্রাম্পের পদক্ষেপকে ফ্যাসিবাদী আচরণ আখ্যা। এবং হাউথিদের ওপর হামলার পরিকল্পনা ফাঁসের ঘটনায় মার্কিন রাজনীতিতে তোলপাড়। ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছেন সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।